মানুষের রক্ত, এখান থেকে কিন্তু বারংবার বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা মানুষের রক্তের শ্রেণীবিন্যাস মানে লোহিত কণিকা, অনুচক্রিকা, শ্বেত রক্তকণিকা, এই রক্তকণিকাগুলো সম্পর্কে জানবো এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নও দেখব। চলো শুরু করা যাক মানুষের রক্তের শ্রেণীবিন্যাস। দেখো, প্রথমেই জানতে হবে যে মানুষের রক্তের রং তো লাল হয়, আমরা সবাই জানি। এই রক্তের পিএইচ এর মান কত হয়? স্যার, মানুষের রক্তের পিএইচ এর মান 7.4 অনেকবার পরীক্ষায় দিয়েছে। স্টার মেরে নাও এবং খাতার মধ্যে পারলে নোট ডাউন করে নাও। মানুষের রক্তের পিএইচ এর মান 7.4। স্যার, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা পিএইচ বলে স্কেল পাওয়া যায়। সেই স্কেলে যদি 7 পিএইচ হয় তাহলে সেই দ্রবণটা না ক্ষারীয় প্রকৃতির হয় না অ্যাসিটিক প্রকৃতির হয়, সেটা প্রশম দ্রবণ হয়। আর যদি 7-এর থেকে যত কম হয়, 0-র দিকে চলে যায়, সেই দ্রবণ তত অ্যাসিটিক নেচারের হয়। আর যদি পিএইচ এর মান 7-এর থেকে বাড়তে বাড়তে থাকে, 14-র দিকে যায়, তাহলে পারে সেটা ক্ষারীয় প্রকৃতির হয়। দেখো, এখানে 7-এর থেকে সামান্য বেশি রয়েছে 7.4, তার মানে সামান্য প্রকৃতির ক্ষারীয়। তাহলে এটাকে আমরা বলতে পারবো যে মানুষের রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়। স্যার, ক্ষারীয় ব্যাপারটা কি? আমরা তো অ্যাসিটিক মানে জানি যে টক জাতীয় হচ্ছে অ্যাসিটিক নেচার, কিন্তু ক্ষারীয় মানে কি? ক্ষারীয় মানে দেখো একটু কষাটে ভাব। কষাটে ভাব কেমন হবে? মনে করো পাকা কলা ঠিকমতো পাকেনি, কাঁচা অবস্থায় রয়েছে, তুমি খেয়ে নিলে, হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে খেয়ে নিলে, তাহলে পরে তোমার দেখবে স্বাদটা একটু কষা কষা বলে মনে হবে। তাহলে ওই যে স্বাদটা তুমি পাবে, যে পাকা কলা না পাকা অবস্থায় তুমি খেয়ে নিচ্ছ, সেই স্বাদটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির স্বাদ। তো আমাদের রক্তের স্বাদ হচ্ছে সামান্য ক্ষারীয় প্রকৃতির স্বাদ। এবং এই রক্তের তাপমাত্রা কত হচ্ছে, টেম্পারেচার কত হচ্ছে? রক্ত গরম, আমাদের রক্ত হচ্ছে কি হয়? উষ্ণ। আমরা উষ্ণ রক্তের প্রাণী। আমাদের রক্তের টেম্পারেচার সবসময় 37°C, বা যদি ফারেনহাইটে বলে 98.6 রেডিও মির্চি, 98.6°F হয়ে যাবে। স্যার, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডবল স্টার মেরে নাও, পরীক্ষায় অনেকবার দিয়েছে মানুষের রক্তের তাপমাত্রা 37°C। এটাকে যদি তুমি কেলভিনে প্রকাশ করো তাহলে সেটাও মনে রাখবে 310 কেলভিন। এটাও বর্তমানে পরীক্ষায় দিচ্ছে। আর যদি ফারেনহাইটে বলে 98.6°F, তুমি মনে রাখবে। চলে এসো পরের পয়েন্টে। স্যার, মানুষের দেহের রক্ত উৎপন্ন হয় কোথা থেকে? দেখো, মানুষের দেহে রক্ত উৎপন্ন হচ্ছে, রক্ত কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা যায় না, কেমিক্যাল প্রসেসে এখনো সায়েন্টিস্টরা কিন্তু তৈরি করতে পারেনি। তো মানুষ সহ বিভিন্ন প্রাণীদের রক্ত উৎপন্ন হয় প্রাকৃতিকভাবে। মানুষের দেহে ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে এবং জন্মানোর পরে লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হচ্ছে। এটা পড়ে রাখবে, লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হচ্ছে। স্যার, অস্থি মজ্জাটা ব্যাপারটা কি? অস্থি মজ্জা হচ্ছে যখন তুমি মাংস খাও বিভিন্ন প্রাণীর, সে মাংস যখন খাচ্ছ দেখবে হাড়গোড়ের ভেতর থেকে অনেকে চুষে চুষে খাচ্ছে হাড় করে, ঠিক আছে? সেই হচ্ছে অস্থি মজ্জা। সেই অস্থি মজ্জা মানুষের হাড়ের মধ্যেও আছে, সেটাকে আমরা অস্থি মজ্জা বলছি। সেই অস্থি মজ্জা থেকে রক্ত উৎপন্ন হচ্ছে। আর ভ্রূণ অবস্থায় যখন তুমি মায়ের গর্ভে রয়েছো, সেখানে ভ্রূণের মেসোডার্ম থেকে রক্ত উৎপন্ন হচ্ছে এবং সেই রক্ত ঈষৎ লবণাক্ত হচ্ছে, ঈষৎ ক্ষারীয় হচ্ছে, তার সঙ্গে ঈষৎ লবণাক্ত হচ্ছে, হালকা লবণাক্ত প্রকৃতির হচ্ছে এবং হালকা কষাটে ভাব হচ্ছে। এবং এই রক্ত কখনোই প্রাকৃতিকভাবে ছাড়া কৃত্রিমভাবে তৈরি করা যাবে না। এই জন্য দেখো, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্ত দান করতে হয়, সেই রক্তকে আমরা সঞ্চয় করে রেখে দিই, অন্য কোনো ব্যক্তির দেহে লাগলে সেখান থেকে দেওয়া হয়, কিন্তু সেই রক্ত কখনো কৃত্রিমভাবে তৈরি করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো, রক্ত হচ্ছে একটা বিশেষ গন্ধযুক্ত। রক্তের মধ্যে একটা তুমি গন্ধ পাবে হালকা, যখন দেখবে বিভিন্ন জায়গায় রক্ত বেরোচ্ছে, বা তোমারও দেখবে কোথাও হাত পা কেটে গেল, ছড়ে গেল, তো সেখান থেকে যখন রক্ত বেরোবে দেখবে একটা হালকা কিন্তু গন্ধ বেরোচ্ছে এবং তার সঙ্গে এটা ক্ষারধর্মী, এটা বললামই। এটা হচ্ছে লাল রঙের, সেটাও তোমাকে বললাম। এটা অস্বচ্ছ তরল যোগ কলা, অস্বচ্ছ পদার্থ। এর মধ্যে বিভিন্ন রকম কণিকা আছে, কি কি কণিকা আছে তার কাজ কি তার মধ্যে আসবো। তো এটা লাল রঙের অস্বচ্ছ তরল যোগ কলা। স্যার, যোগ কলা কেন বলছি? এ কি যোগ করছে না বিয়োগ করছে? স্যার, যোগ করছে। কিভাবে যোগ করছে? দেখো, বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করছে। আমাদের সারা দেহের মধ্যে শিরা ধমনির মাধ্যমে রক্ত কি করছে? কানেক্ট করে রয়েছে, সব জায়গায়
কানেক্ট করে রয়েছে, এই জন্য কি আমরা যোগ কলা বলছি আর তরল যোগ কলা বলছি। ক্লিয়ার? চলে এসো পরের পয়েন্টে। স্যার এই রক্ত হিমোগ্লোবিন যুক্ত হয়, রক্তের রং লাল হওয়ার কারণ কি? বারংবার পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। তো মনে রাখবে এই রক্ত হচ্ছে হিমোগ্লোবিন নামক একটা রঞ্জক পদার্থ যুক্ত হচ্ছে। স্টার মেরে নেবে, এটা একটা রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থের মধ্যে একটা ধাতু আছে যাকে আমরা বলছি লোহা বা আয়রন। তাহলে এই লৌহ ঘটিত রঞ্জক পদার্থ পাওয়া যাচ্ছে, বা এফি অনেকবার পরীক্ষায় দিয়েছে। তো এফি বা আয়রন বা লোহা, মনে রাখবে এই ধাতুটা পাওয়া যাচ্ছে কার মধ্যে? হিমোগ্লোবিনের মধ্যে, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের মধ্যে। আর হিমোগ্লোবিন আছে আরবিসির মধ্যে, লোহিত রক্তকণিকার মধ্যে। তাই জন্য রক্তের রং হচ্ছে মানুষের ক্ষেত্রে লাল হচ্ছে। স্যার মানুষ ছাড়া আর কোন কোন প্রাণীর রক্তের রং লাল হয়? মানুষ সহ যত মেরুদণ্ডী প্রাণী আছে, যাদের মেরুদণ্ড আছে, শিরদাঁড়া আছে, প্রত্যেকটা মেরুদণ্ডী প্রাণীর রক্ত হিমোগ্লোবিন যুক্ত, তার মানে লাল বর্ণের রক্ত। স্যার কোনো অমেরুদণ্ডী প্রাণীর রক্তের রং লাল হয়? একদম হয়। কেঁচো, জোঁক, এরা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, কিন্তু এদের রক্তের রং হচ্ছে লাল হয়। স্যার এমন কিছু প্রাণী আছে যাদের রক্তের রং নীলাভ হয়, তাদের ক্ষেত্রে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন নয়, তাদের ক্ষেত্রে মনে রাখবে হিমোসায়ানিন পাওয়া যায়। হিমোসায়ানিন নামক রঞ্জক পদার্থ পাওয়া যায়, এই হিমোগ্লোবিনের জায়গায় তাদের হিমোসায়ানিন থাকে, এটাও পরীক্ষায় দিয়েছে। স্যার কাদের ক্ষেত্রে পাওয়া যায়? স্যার পাওয়া যায় চিংড়ি মাছের ক্ষেত্রে পাওয়া যায়। চিংড়ি মাছের রক্তের রং হচ্ছে নীলাভ প্রকৃতির হয়, এবং এই চিংড়ির মধ্যে যে হিমোসায়ানিন পাওয়া যাচ্ছে তার মধ্যে কি স্যার ধাতু হিসেবে লোহা পাওয়া যায়? না, তাদের মধ্যে ধাতু হিসেবে তামা পাওয়া যায়, বা কপার পাওয়া যায়, বা সিইউ পাওয়া যায়। এই জন্য তাদের রক্তের রং নীলাভ হয়। স্যার এমন কি কোনো প্রাণী আছে যাদের রক্তের কোনো রঙই হয় না? একদম আছে, তাদের মধ্যে কোনো রঞ্জক পদার্থ পাওয়া যায় না, তাদের রক্ত বর্ণহীন হয়। যত পতঙ্গ শ্রেণী আছে, মনে রাখবে যত পতঙ্গ শ্রেণী রয়েছে, পতঙ্গ শ্রেণী আরশোলা, প্রজাপতি, হ্যাঁ মাছি, এই সমস্ত যত প্রাণী আছে পতঙ্গ শ্রেণী, তাদের রক্ত হচ্ছে বর্ণহীন হয়, তাদের মধ্যে কোনো রঞ্জক পদার্থ থাকে না, হিমোসায়ানিন থাকে না, হিমোগ্লোবিন কিচ্ছু থাকে না। চলে আসবো নেক্সট পয়েন্টে। দেখো মানুষের রক্তকে তরল যোগ কলা বলা হয়, কেন বললাম? যে রক্ত সারা শরীরের মধ্যে সংযোগ রক্ষা করছে, তাই রক্তকে তরল যোগ কলা বলা হচ্ছে। এবং মানুষের ক্ষেত্রে, একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটারের মধ্যে পড়ে রাখবে। তো মানুষের রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। নেক্সট চলে এসো কোশ্চেনের মধ্যে। দেখো বলেছে আরআরবি গ্রুপ ডি, মানুষের রক্তের স্বাদ কি? মানুষের রক্তের স্বাদ হয়ে যাবে সামান্য ক্ষারীয় প্রকৃতির এবং লবণাক্ত প্রকৃতির। সামান্য ক্ষারীয় আর সামান্য লবণাক্ত প্রকৃতির, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এসএসসি সিএইচএস এর আসা প্রশ্ন, বলেছে রক্ত হচ্ছে একটা আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা, একটি বিশিষ্ট সংযোজক কলা। কি উত্তর হবে? স্যার এটা একটা বিশিষ্ট সংযোজক কলা বা যোগ কলা বা তরল যোগ কলা। অপশন তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন বলেছে স্যার মানব দেহের মোট রক্তের পরিমাণ কত? বললাম মানুষের দেহের মোট রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। স্যার 5 থেকে 6 নেই, 5.6 আছে, তাহলে বাবা এটাই আমার সঠিক উত্তর হবে। কারণ দেখো অপশন বিতে 4.5 হবে না, 6.5 এটা হবে না, 7.6 হবে না, তাহলে অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট চলে এসো, যদি তোমরা ভাবো স্যার আমরা পুরো বেসিক থেকে পড়তে চাই, জিরো লেভেল থেকে পড়তে চাই, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে পড়তে চাই, এরকম ভাবে পড়তে চাই, তাহলে তোমাদের যুক্ত হতে হবে ইও স্টাডি অ্যাপের মধ্যে। কারণ আমাদের 02 প্রো 6.0 কিন্তু ব্যাচ চলছে। তোমরা যারা ভাবছো স্যার আমরা এসএসসির পরীক্ষা দেবো, ভাবছো আমরা রেলওয়ের বিভিন্ন পরীক্ষা দেবো, তাদের জন্য এসএসসি ফাউন্ডেশন 2026, রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন 2026, বা তোমরা যদি ভাবো স্যার আমরা পুলিশের জন্য পরীক্ষা দেবো, তার জন্য পুলিশ ফাউন্ডেশন 2026 কিন্তু চলছে। এছাড়াও সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ব্যাচ চলছে আমাদের, যেমন আমার জেনারেল সায়েন্স 6.0 চলছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যাতে অল ইন্ডিয়াতে যত কটা এমসিকিউ লেভেলের চাকরি আছে বাবা, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু এখানে কভার হয়ে যাবে। এছাড়াও প্রত্যেকটা পার্ট, মানে রেলওয়ে বলো, এসএসসি বলো, পুলিশ বলো, তুমি যেখানেই পড়বে সায়েন্স তোমাকে কিন্তু আমিই পড়াবো, এবং প্রত্যেকটা জায়গায় সায়েন্স তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যাতে কিন্তু এক একটা কোশ্চেন তোমার এখান থেকে কমন আসবে। কেন কমন আসবে? তার কারণ আমি কনসেপ্ট ওয়াইজ তোমাকে পড়াবো, সেখান থেকে সোজা কোশ্চেন আসুক, কঠিন কোশ্চেন আসুক, মডারেট লেভেল আসুক, তুমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এছাড়া তুমি যদি ভাবো স্যার আমি পিএসসির জন্য পড়তে চাই,
পঞ্চায়েতের জন্য পড়তে চাই, বা আমি পিএসসির জন্য পড়তে চাই, বা আমি এসএসসি জিডির জন্য পড়তে চাই, তাহলে কিন্তু আমাদের ব্যাচ রয়েছে, পঞ্চায়েতের ব্যাচ রিসেন্ট লঞ্চ হয়েছে, তুমি স্পেশাল ছাড় পেয়ে যাবে। আমাদের মিসলেনিয়াসের ব্যাচ, পিএসসি মিসলেনিয়াসের ব্যাচ রিসেন্ট লঞ্চ হয়েছে, এবং এসএসসি জিডি রিসেন্ট লঞ্চ হয়েছে। এই তিনটে ব্যাচের মধ্যে তুমি কিন্তু স্পেশাল সুযোগ পেয়ে যাবে, যুক্ত হতে পারো। এবং যুক্ত হওয়ার জন্য তোমাকে যেতে হবে কোথায়? ইও স্টাডি অ্যাপের মধ্যে। ইও স্টাডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করবে। আরও জানার জন্য কল করে নেবে এই কন্ট্যাক্ট নাম্বারে। চলে আসবো আমাদের পরের পার্টে। স্যার, রক্তের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা দেখব রক্তের মধ্যে কি কি রয়েছে। তো রক্তের মধ্যে 55% কিন্তু রক্ত রসই আছে। তো রক্তরস বা প্লাজমা যাকে আমরা বলি সেটা হচ্ছে 55%, আর বাদ বাকি 45% হচ্ছে রক্ত কণিকা আছে। তো রক্তরস এবং রক্তকণিকা নিয়ে রক্ত তৈরি হচ্ছে, যার মধ্যে রক্তরস রয়েছে 55%, রক্তকণিকা রয়েছে 45%। এবার এই রক্তকণিকাগুলো সম্পর্কে আগে আমরা জানবো। রক্তকণিকা আমরা 3 ভাগে ভাগ করতে পারি, তোমরা জানো। একটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, যাকে আমরা ডাব্লিউবিসি বলে থাকি। একটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, যাকে আমরা কি বলি? আরবিসি বলি। একে আমরা এরিথ্রোসাইটও কিন্তু নাম দিয়ে থাকি, আর একে আমরা লিউকোসাইট নাম দিয়ে থাকি। এই নামগুলো পড়ে রাখবে। যার নাম এরিথ্রোসাইট তার নাম আরবিসি, তার নামই হচ্ছে লোহিত রক্তকণিকা। যার নাম শ্বেতকণিকা তার নামই ডাব্লিউবিসি, তার নামই হচ্ছে লিউকোসাইট। আর যার নাম থ্রোম্বোসাইট তাকেই আমরা অনুচক্রিকা বা প্লেটলেট বলে থাকি। 3টে করে প্রত্যেকের নাম আছে, পড়ে রাখবে। এবার আমরা এখানে শ্বেতকণিকাকে কিন্তু আরো দুটো ভাগে ভাগ করতে পারি। একটা অদানাদার শ্বেত রক্তকণিকা, একটা দানাদার শ্বেত রক্তকণিকা। একটা অদানাদার, একটা হচ্ছে বাবা দানাদার। এই অদানাদারের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে লিম্ফোসাইড, একটা হচ্ছে আমার মনোসাইড। তাহলে অদানাদারের মধ্যে যেগুলোর মধ্যে কোনো দানা নেই সেগুলোর মধ্যে আমরা দুটো ভাগ করতে পারি, লিম্ফোসাইড, মনোসাইড। আর দানাদারের মধ্যে 3টে আছে, ইউসিনোফিল, বেসোফিল, আর হচ্ছে নিউট্রোফিল। 3টে রয়েছে আমাদের কি বাবা? দানাদার। যার মধ্যে ফিল আছে, দেখো তারা দানাদার। ফিল মানে ইউসিনোফিল, ফিল পাওয়া যাচ্ছে। দেখো বেসোফিল, ফিল রয়েছে। এখানে নিউট্রোফিল, ফিল রয়েছে। তাহলে ফিল থাকলে হচ্ছে দানাদার, ফিল পাবে। আর যেগুলো দানাহীন অংশ সেগুলো তুমি সাইড করে দাও। অদানাদারকে সাইড করে দাও, সাইড করে দাও। মনোসাইটকে সাইড করে দাও, লিম্ফোসাইটকে সাইড করে দাও। তাহলে এই হচ্ছে আমাদের না রক্তকণিকার ভাগ। এবার আমরা একটা করে রক্তকণিকা দেখব, তারপরে রক্তরসের দিকে আসব। দেখো রক্তকণিকার মধ্যে প্রথমে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা লাল রং, রক্তের লাল রঙের জন্য দায়ী হচ্ছে লোহিত কণিকা। এর জন্য কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন হচ্ছে শ্বাসরঞ্জক। স্যার শ্বাসরঞ্জক বলছি কেন? তার কারণ এই শ্বাস বায়ুকে বহন করে। অক্সিজেনকে নিয়ে যাচ্ছে কে? না এই লোহিত কণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিন রঞ্জক পদার্থটা নিয়ে যাচ্ছে আমাদের অক্সিজেনকে, আর কার্বন ডাইঅক্সাইডকে বয়ে নিয়ে আসছে কোষ থেকে। তাই আমরা বলছি হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক যুক্ত। প্রতিটা ওয়ার্ডের মানে আছে। দেখো এরকম করে ভেঙে ভেঙে আমি পড়াই যে হিমোগ্লোবিন কেন শ্বাসরঞ্জক যুক্ত হচ্ছে, বোঝা গেল। এই হিমোগ্লোবিন এর মধ্যে গ্লোবিন নামক প্রোটিন আছে। কি প্রোটিন আছে? গ্লোবিন নামক স্যার প্রোটিন পাওয়া যায়। এই গ্লোবিন প্রোটিন আছে এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা ধাতু আছে যাকে আমরা এফি বলে থাকি, বা আয়রন বা লোহা বলে থাকি। এটা লাল বর্ণের আমরা জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে জানলাম এটা শ্বাস বায়ুকে বহন করছে, মানে কার্বন ডাইঅক্সাইডকে কোষ থেকে নিয়ে আসছে, অক্সিজেনকে কোষে কোষে পৌঁছে দিচ্ছে, শ্বাস বায়ু পরিবহন করছে। তাকে আমরা বলছি এরিথ্রোসাইট, আরবিসি বা লোহিত রক্তকণিকা। স্যার এই লোহিত রক্তকণিকা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? এই লোহিত রক্তকণিকা মানুষ সহ সকল স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পাওয়া যাচ্ছে। মানুষ তো স্তন্যপায়ী প্রাণী, মানুষের সঙ্গে সঙ্গে যত স্তন্যপায়ী প্রাণী আছে। স্যার স্তন্যপায়ী প্রাণী মানে কি? স্তন্যপায়ী প্রাণী মানে হচ্ছে যারা মায়ের দুধ খেয়ে বড় হয়। মায়ের দুধ খেয়ে যারা বড় হচ্ছে তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে স্তন্যপায়ী যত প্রাণী আছে তাদের লোহিত কণিকা পাওয়া যাচ্ছে, এবং লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস পাওয়া যায় না। কারণ প্রত্যেকটা রক্তকণিকা বা প্রত্যেকটা আমাদের দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ কোষ নিয়ে তৈরি হয়। তো লোহিত কণিকার মধ্যেও কোষ আছে, কিন্তু সেই কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে লোহিত কণিকা নিউক্লিয়াস বিহীন হয়। একমাত্র উটের লোহিত কণিকা, উট বলে একটা প্রাণী আছে, সেই উটের লোহিত কণিকা কিন্তু নিউক্লিয়াস যুক্ত হয়। তাহলে উটের লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত, মনে রাখবে। বাদ বাকি যত প্রাণী আছে তাদের লোহিত কণিকা নিউক্লিয়াস বিহীন হয়। শুধু নিউক্লিয়াস না, তার সঙ্গে সঙ্গে মাইটোকন্ড্রিয়াও থাকে না, তার সঙ্গে সঙ্গে
মানে এন্ডোপ্লাজমীয় রেটিকুলামও কিন্তু থাকে না। নিউক্লিয়াস থাকে না, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম থাকে না, তার সঙ্গে সঙ্গে মাইটোকন্ড্রিয়া থাকে না। এই আরবিসির গড় ব্যাস মোটামুটি 7.2 মাইক্রোমিটার হয়। 7.2 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার। 7.2 মাইক্রোমিটার এর গড় ব্যাস। নেক্সট হচ্ছে এর আকৃতি কেমন হয়। এর আকৃতি হচ্ছে দ্বি অবতল হয়। দ্বি অবতল মানে কি বাবা? না মাঝখানটা ঢোকা, না গোলাকার বৃত্তাকার বা ডিম্বাকার আকৃতির হচ্ছে, মাঝখানটা ঢোকা হচ্ছে, এই সাইডেও ঢোকা উল্টো দিকেও ঢোকা, এই জন্য দ্বি অবতল নাম হচ্ছে। তাহলে দ্বি অবতল ছবির মধ্যে তুমি দেখতে পাবে এরকম ভাবে দ্বি অবতল, মাঝখানটা নিচু রয়েছে, এদিকেও কিন্তু নিচু রয়েছে। কেন নিচু আছে? কারণ অক্সিজেন পরিবহন করার ক্ষেত্রে সুবিধা হয়, এই জন্য দ্বি অবতল হয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ব্যাঙ। ব্যাঙের যে লোহিত কণিকা সেটা কিন্তু দ্বি উত্তল হয়। তো ব্যাঙের ক্ষেত্রে ব্যতিক্রম মনে রাখবে বাবা, বাদবাকি সবার ক্ষেত্রে দ্বি অবতল হয়। এবং বেশি পরিমাণে শ্বাসবায়ু পরিবহন, যেটা বললাম, বেশি পরিমাণে শ্বাসবায়ু পরিবহন করার জন্য এরকমভাবে দ্বি অবতল হয়েছে। ব্যাঙের ক্ষেত্রে কিন্তু দ্বি উত্তল মনে রাখবে। এবার চলে এসো, লোহিত কণিকা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, আরবিসির উৎপত্তি স্থল কোথায়? দেখো আরবিসির উৎপত্তি স্থল হচ্ছে জন্মানোর পর, পরিণত মানুষের ক্ষেত্রে এটা পরীক্ষায় বারবার দেয়। তো জন্মানোর পর পরিণত মানুষের দেহে লোহিত কণিকা লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হচ্ছে, তার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। আর জন্মানোর আগে তোমরা রিডিং পড়ে নেবে, দেখো জন্মানোর আগে যখন প্রথম বা দ্বিতীয় মাস হবে, মায়ের গর্ভে থাকবে, তখন ভ্রূণের এই যে মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হচ্ছে, তারপরে আস্তে আস্তে যকৃৎ, প্লীহা এই সমস্ত কোষ থেকে উৎপন্ন হচ্ছে। রিডিং পড়ে রাখবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে জন্মানোর পরে লাল অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট কোষ থেকে উৎপন্ন হচ্ছে। এর গড় আয়ু 120 দিন। তার মানে আমাদের দেহের মধ্যে লোহিত কণিকা, শ্বেতকণিকা বা যে কোনো কোষ বলো, প্রত্যেকটা কোষের কিন্তু মৃত্যু হয় এবং এবং নতুন করে তৈরি হয়। তাহলে প্রত্যেকটা কোষের মৃত্যু হয়, তাদের গড় আয়ু বিভিন্ন বিভিন্ন হয়। তো এই লোহিত কণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। 120 দিনের আশেপাশে কিন্তু একটা লোহিত কণিকার আয়ু রয়েছে, সে মারা যায়, আবার কিন্তু নতুন লোহিত কণিকা তৈরি হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এবারে চলে আসবো আমরা কোশ্চেনের দিকে। দেখো আরআরবি এএলপিতে আসা প্রশ্ন, ড্যাশ রক্তে পাওয়া যায় অক্সিজেন পরিবহন করতে পারে। তো অক্সিজেন পরিবহন করতে পারে কে? লোহিত রক্তকণিকা। অপশন নাম্বার সি আমার এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রক্তের কোন উপাদান খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন যুক্ত বজ্র পদার্থ বহন করছে? কি উত্তর হবে আমার এখানে? মনে হচ্ছে লোহিত কণিকা হবে না, লোহিত কণিকা পড়াচ্ছি বলে লোহিত কণিকা উত্তর হবে না, এটা হবে প্লাজমা বা রক্তরস বলবে। প্লাজমা বা রক্তরস এখানে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হয়ে যাবে। রক্তরস আমরা এর পরে আস্তে আস্তে আসবো। নেক্সট কোশ্চেনে চলে এসো, মানবদেহে আরবিসির কাজ কি? মানবদেহের মধ্যে আরবিসি বা লোহিত কণিকার কাজ কি বাবা? না, আমাদের কোষের মধ্যে অক্সিজেনকে পরিবহন করা। অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মানব দেহে স্যার লোহিত কণিকার পরিমাণ কত? একটা মানুষের দেহে লোহিত কণিকার পরিমাণ শুনলে তুমি অবাক হয়ে যাবে। পার কিউবিক মিলিমিটার, 1 ফোঁটা রক্তের মধ্যে লোহিত কণিকার পরিমাণ প্রাণীদের মধ্যে, পুরুষদের দেহের মধ্যে 50 লক্ষ হচ্ছে, আর স্ত্রীদের দেহের মধ্যে 45 লক্ষ হচ্ছে। তা উত্তর আমার অপশন নাম্বার এ, পার কিউবিক মিলিমিটার রক্তে পুরুষদের দেহের মধ্যে 50 লক্ষ। ভাবো, 1 মিলিমিটার কিউব রক্তের মধ্যে 50 লক্ষ কি পাওয়া যাচ্ছে? না লোহিত কণিকা। আর মহিলাদের মধ্যে 45 লক্ষ। এটা যদি মিলিয়নে বলো তাহলে এটা আসবে কত বাবা? 5 মিলিয়ন, তাই তো? 5 মিলিয়ন বলে। এবং মহিলাদের দেহের মধ্যে 4.5 মিলিয়ন। পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, মানব দেহের নিচের কোন কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না? আমাদের কোন কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না? উত্তর হবে লোহিত কণিকা। লোহিত কণিকার মধ্যে মাইটোকন্ড্রিয়া শুধু পাওয়া যায় না এমন নয়, বললামই নিউক্লিয়াস পাওয়া যায় না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায় না। একমাত্র ব্যতিক্রম হচ্ছে উট। উটের দেহের মধ্যে লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে। নেক্সট স্যার, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন একটা মুখ্য উপাদান। কার মুখ্য উপাদান? স্যার লোহিত রক্তকণিকার মুখ্য উপাদান। লোহিত কণিকায় রঞ্জক পদার্থ পাওয়া যাচ্ছে হিমোগ্লোবিন, এবং এই হিমোগ্লোবিনের জন্যই রক্তের রং লাল হচ্ছে। আর এই হিমোগ্লোবিনকে আমরা শ্বাসরঞ্জক বলছি, যে কি করছে? অক্সিজেনকে বয়ে নিয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে বয়ে নিয়ে আসছে। তো এই হিমোগ্লোবিন মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে যাদের রক্ত রসের মধ্যে পাওয়া যাচ্ছে। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকার মধ্যে পাওয়া যায়। যেমন ভাবে যত স্তন্যপায়ী প্রাণী আছে, মেরুদণ্ডী প্রাণী আছে, তাদের রক্তের রং লাল হচ্ছে কারণ তাদের লোহিত কণিকায়
হিমোগ্লোবিন আছে। কিন্তু যারা অমেরুদণ্ডী প্রাণী, যেমন কেঁচো বলো, জোঁক বলো, এদের রক্তের রং লাল হচ্ছে কেন? তার কারণ ওদের কিন্তু লোহিত কণিকা নেই, ওদের রক্ত রসের মধ্যে হিমোগ্লোবিন আছে। ওদের রক্ত রসের মধ্যে হিমোগ্লোবিন থাকার জন্য ওই প্রাণীগুলো, কেঁচো, জোঁক কি হচ্ছে, লাল রঙের রক্ত নিয়ে আসছে। প্রোটিন জাতীয় হচ্ছে, লাল রঙের বললাম, শ্বাসরঞ্জকযুক্ত কণা হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন এর মধ্যে যে প্রোটিন আছে তার নাম হচ্ছে গ্লোবিন প্রোটিন। মনে রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্লোবিন প্রোটিন পাওয়া যাচ্ছে। এবং এই গ্লোবিন প্রোটিনের মধ্যে এই যে লোহাযুক্ত যে রঞ্জক পদার্থ, যে লোহা পাওয়া যাচ্ছে বা আয়রন পাওয়া যাচ্ছে বা এফি পাওয়া যাচ্ছে, সেটা মাত্র 4%। 4% হিম বা আয়রন বা লোহা তৈরি হচ্ছে, মানে নিয়ে তৈরি হচ্ছে। প্রাপ্তবয়স্ক মানুষের দেহের মধ্যে 100 ml রক্তে, 100 ml রক্তের মধ্যে 14 থেকে 15 মিলিগ্রাম, 14 থেকে, এখানে 14.5 দিয়েছে, তো 14 থেকে মোটামুটি 15 বলে, 14 থেকে 15 মিলিগ্রাম কি পাওয়া যাচ্ছে, হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে 100 ml রক্তের মধ্যে। ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো পরীক্ষায় প্রশ্ন দিয়েছে আরআরবি গ্রুপ ডি 2025, বলেছে হিমোগ্লোবিনের নিচের কোন ধাতুটা পাওয়া যাচ্ছে? হিমোগ্লোবিনের ভেতরে স্যার লোহা পাওয়া যাচ্ছে। আর পরীক্ষায় যদি দেয় হিমোসায়ানিনের ভেতরে কোন ধাতু পাওয়া যাচ্ছে, কমেন্ট বক্সের মধ্যে বলবে যে হিমোসায়ানিনের ভেতরে, আমি বলেছি যে হিমোসায়ানিন এর জন্য রক্ত নীলাভ প্রকৃতির হয়, হিমোগ্লোবিনের জন্য লাল প্রকৃতির হচ্ছে, হিমোসায়ানিনের জন্য নীলাভ প্রকৃতির রক্ত হচ্ছে। কাদের দেহে পাওয়া যাচ্ছে? চিংড়ির দেহে পাওয়া যাচ্ছে। এবং তার মধ্যে কোন ধাতু আছে, হিমোসায়ানিনের মধ্যে কোন ধাতু আছে, কমেন্ট বক্সের মধ্যে বলবে। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিন পাওয়া যায়, স্যার হিমোগ্লোবিন কোথায় পাওয়া যাচ্ছে? হিমোগ্লোবিন রক্তের মধ্যে পাওয়া যাচ্ছে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রক্ত কণিকা, মানে হচ্ছে লোহিত কণিকার মধ্যে পাওয়া যাচ্ছে। আর অমেরুদণ্ডী প্রাণীদের রক্ত রসের মধ্যে পাওয়া যাচ্ছে। নেক্সট কোশ্চেন, স্যার হিমোগ্লোবিনে কোন প্রোটিন আছে? হিমোগ্লোবিনের মধ্যে গ্লোবিন প্রোটিন আছে স্যার। নেক্সট কোশ্চেন, মানবদেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ কত? 14 থেকে 15। অপশন কোথায় আছে? স্যার 14 থেকে 15, গ্রাম হবে না, মিলিগ্রাম করবে, এমজি করে দেবে। নেক্সট কোশ্চেন, স্যার স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত? দেখো 100 মিলিলিটার রক্তের মধ্যে এখানে পার্সেন্টেজে দেওয়া আছে 14.5% হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে। নেক্সট চলে এসো, হিমোগ্লোবিনের নিচের কোন ধাতু আছে? স্যার এফি আছে। এফি মানে হচ্ছে আয়রন বা লোহা আছে। নেক্সট কোশ্চেন, স্যার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে, নামের মধ্যেই বুঝতে পারছো যে শ্বেত মানে সাদা রঙের রক্তকণিকা, তার মানে এখানে কোনো রঞ্জক পদার্থ তুমি পাবে না, এই জন্য শ্বেত রক্তকণিকার নাম হচ্ছে। তাহলে এটা রক্তের মধ্যে অবস্থান করছে, নিউক্লিয়াস যুক্ত হচ্ছে। আগেরটা যেমন নিউক্লিয়াস বিহীন ছিল, এটা কিন্তু নিউক্লিয়াস বিহীন নয়, এটা নিউক্লিয়াস যুক্ত বর্ণহীন। শ্বেতকণিকা মানে বর্ণহীন বললাম, অনিয়তাকার, নির্দিষ্ট কোনো আকার নেই, অনিয়তাকার। তুমি বলতে পারবে না এটা গোলাকার হবে, বৃত্তাকার হবে, ডিম্বাকার হবে, এটা অনিয়তাকার এবং বৃহৎ রক্তকণিকা। রক্তকণিকা 3 রকম হচ্ছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। তার মধ্যে শ্বেত রক্তকণিকার আকার হচ্ছে সবচেয়ে বড় হবে। তাহলে এখানে অনিয়তাকার, বৃহৎ আকারের রক্তকণিকা জীবদেহের অনাক্রমতা তন্ত্রে সাহায্য করছে, অনাক্রমতা প্রয়োগ করছে, ইমিউনিটি প্রয়োগ করছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। দেহের মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে তাকে মেরে ফেলার কাজ করছে, ইমিউনিটি বা অনাক্রমতা প্রদান করছে যে রক্তকণিকা, তাকে আমরা শ্বেতকণিকা বা ডাব্লিউবিসি বা আমরা বলছি কি বাবা, লিউকোসাইড। তাহলে শ্বেতকণিকার আকৃতি সবচেয়ে বড় হচ্ছে, আমরা পড়লাম সবচেয়ে বড় আকৃতি রক্তকণিকার নাম পরীক্ষায় দিলে তুমি বলবে শ্বেতকণিকা। আর এর আকৃতি অনিয়মিত হচ্ছে, অনিয়তাকার হচ্ছে, এবং এ নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে। যেমন অ্যামিবা নিজের আকৃতিকে পরিবর্তন করতে পারে, তেমন এ হচ্ছে নিজের আকৃতিকে পরিবর্তন করতে পারে। এবং রোগ আকৃতি পরিবর্তন করে কেন? তার কারণ যখন রোগ জীবাণু প্রবেশ করে, আকৃতি পরিবর্তন করে সে রোগ জীবাণুকে গ্রাস করে কিন্তু মেরে ফেলে। কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান, বললাম কোষের মধ্যে নিউক্লিয়াস পাওয়া যাচ্ছে। নিউক্লিয়াস গোলাকার হচ্ছে, বৃত্তাকার হচ্ছে, কয়েকটা খণ্ড বিশিষ্ট হতে পারে। নিউক্লিয়াসের আকৃতি গোলাকার, বৃত্তাকার হতে পারে, কিন্তু কোষের আকৃতি মানে শ্বেতকণিকার আকৃতি কিন্তু নির্দিষ্ট নেই। শ্বেতকণিকা কোষে কোষে রঞ্জক পদার্থ থাকে না, তাই বর্ণহীন হয়। শ্বেতকণিকার মধ্যে কোনো রঞ্জক নেই, যেমন লোহিত কণিকার মধ্যে ছিল হিমোগ্লোবিন, এখানে কোনো রঞ্জক পাওয়া যায় না। কোষের সাইটোপ্লাজম দানাদারও হতে পারে বা অদানাদারও হতে পারে। দানাদার যাদের ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে বললাম যে ফিল থাকবে, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। আর যাদের ক্ষেত্রে অদানাদার হবে তাদের হচ্ছে সাইট থাকবে নামের শেষে, যেমন লিম্ফোসাইট, মোনোসাইট। আর মাইক্রোটিউবিউল যুক্ত সাইটোপ্লাজম অ্যামিবয়েড গমন করতে পারে, এ নিজের আকৃতি পরিবর্তন করতে পারছে অ্যামিবার মতো। অ্যামিবা যেমন ক্ষণপথ সৃষ্টি করে, আমি গমনে পড়িয়েছি, অ্যামিবা ক্ষণপথ সৃষ্টি করে গমন করতে পারে, তেমন এখানে শ্বেতকণিকা অ্যামিবয়েড কিন্তু গমন করতে পারে আকৃতি পরিবর্তন করে, মনে রাখবে। নেক্সট চলে এসো, একটু আগেই বললাম দানাদার অদানাদার। দেখো যেখানে আছে অদানাদার তার মধ্যে সাইড আছে, লিম্ফোসাইট, মোনোসাইট।
ক্লিয়ার? আর যার মধ্যে দানাদার আছে তার মধ্যে ফিল আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এগুলো পড়ে রাখবে। এদের প্রত্যেকের কাজ কিন্তু এখানে লেখা আছে, একবার তোমরা রিডিং পড়ে রাখবে যে নিউট্রোফিল কি করছে, রোগ জীবাণুকে ধ্বংস করছে অ্যাগ্রাসন প্রক্রিয়ায়। ইউসিনোফিল কি করছে, হিস্টামিন ক্ষরণ করছে, অ্যালার্জি প্রতিরোধ করছে। স্যার বেসোফিল কি করছে, হেপারিন নিঃসরণ করছে, রক্ততঞ্চনকে রোধ করছে। স্যার লিম্ফোসাইট কি করছে, অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিজেন মানে রোগ জীবাণুকে ধ্বংস করছে। স্যার মনোসাইট কি করছে, রক্তে প্রবিষ্ট রোগ জীবাণুকেও ধ্বংস করছে। আর প্রত্যেকের কাজ এখানে দেওয়া আছে, রিডিং পড়বে। প্রত্যেকের আলাদা আলাদা গড় বয়স দেওয়া আছে, মানে প্রত্যেকের আয়ুকাল দেওয়া আছে। কিন্তু যদি আমরা ওভারঅল শ্বেতকণিকার গড় আয়ু দেখি তাহলে মোটামুটি আমরা দেখব যে 5 থেকে মোটামুটি 15 দিনের মধ্যে হচ্ছে শ্বেতকণিকার গড় আয়ু। অপশানে যেমন থাকবে তুমি তেমন করবে। চলে এসো নেক্সট কোশ্চেনের মধ্যে। এখানে দেওয়া আছে চার্টের মধ্যে লোহিত কণিকা পড়ে নেবে, শ্বেতকণিকা এখানে একবার দেখে নেবে, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট চলে এসো, রক্তে শ্বেতকণিকা কি করে? রক্তে শ্বেতকণিকা হিমোগ্লোবিন প্রোটিন বহন করে, পুষ্টি বহন করে, নাকি সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে, নাকি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কোন অপশানটা হবে? স্যার অপশান নাম্বার সি হবে, সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করা মেন কাজ হচ্ছে শ্বেতকণিকার। নেক্সট চলে এসো, মানুষের রক্তে সবচেয়ে বড় কণিকার নাম কি? যদি বলে চোখ কান বুঝে অপশান নাম্বার ডি অ্যান্সার করে দেবে, শ্বেতকণিকা সবচেয়ে বড় রক্তকণিকা। নেক্সট, মানব দেহে শ্বেতকণিকার সংখ্যা কত হয়? মানুষের দেহে মোটামুটি শ্বেতকণিকার সংখ্যা বিভিন্ন বইতে বিভিন্ন লেখা আছে, তাহলে মোটামুটি বলবে এখানে অপশান অনুযায়ী 9000 থেকে 15000। 9000 থেকে 15000 অপশানে হয়ে যাচ্ছে পার কিউবিক মিলিমিটার রক্তে। অনেক বইতে 10000 লেখা আছে, অনেক বইতে 12000 লেখা আছে, তো এখানে অপশান অনুযায়ী 9 থেকে 15000 সঠিক উত্তর। নেক্সট চলে এসো, নিচের কোনটিকে সৈন্যের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো সৈন্যরা কি করছে, যেমন বাইরে থেকে কোনো বিদেশি আক্রমণ থেকে রক্ষা করছে, তেমনভাবে এই শ্বেতকণিকা আমাদের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করছে, আক্রমণ থেকে রক্ষা করছে, তাই শ্বেতকণিকাকে বলা হচ্ছে আমাদের শরীরের সৈন্য। নেক্সট, স্যার নিচের কোনটি ডাব্লিউবিসি সম্পর্কে সত্য নয়? ডাব্লিউবিসি সম্পর্কে সত্য নয় বলেছে, আকার বলেছে 18 থেকে 24 মাইক্রোমিটার, ঠিক বলেছে। এদের আকার সবচেয়ে বড় হয়, মোটামুটি 18 থেকে 24 মাইক্রোমিটার হচ্ছে। অ্যামিবিক বা বৃত্তাকার আকৃতির হচ্ছে, একদম এরা হচ্ছে অ্যামিবার মতো আকৃতি পরিবর্তন করতে পারে। তারা সৈনিক হিসেবে কাজ করে এবং রোগ জীবাণুকে হত্যা করে, একদম ঠিক বলেছে, তারা সৈনিক হিসেবে কাজ করছে। নিউক্লিয়াস নিউক্লিয়েটেড, না এটা ভুল বলেছে, এদের পুরো নিউক্লিয়াস মানে স্বচ্ছ নিউক্লিয়াস দেখা যাচ্ছে। অপশন নাম্বার ডি আমার ভুল উত্তর, আর এটাই আমার এখানে ঠিক উত্তর। নেক্সট রয়েছে, শ্বেতকণিকার কাজ কি স্যার? শ্বেতকণিকার কাজ কি বাবা? না শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করা, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট, এটা আমরা নেক্সট দিন ক্লাসের মধ্যে করব। যদি ক্লাস ভালো লাগে বা পরের ক্লাস চাও স্যার আমরা প্লেটলেট পড়তে চাই, এরপর আমরা রক্ত রস পড়তে চাই, এরপর আমরা রক্তের মধ্যে যে ভাগগুলো রয়েছে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, এ বি পজিটিভ, এইসব রক্তের শ্রেণীবিন্যাসগুলো জানতে চাই আমরা। তারপরে মানুষের হৃৎপিণ্ড সম্পর্কে পড়তে চাই, তাহলে কমেন্ট বক্সের মধ্যে লিখবে যে আমরা পুরো ডিটেলসে রক্তের এই পার্টগুলোও পড়তে চাই। তাহলে আমি এই টপিকগুলো এক এক করে নিয়ে আসবো ইউটিউবের ক্লাসের মধ্যে। আর যদি পুরো বেসিক থেকে টাইমের মধ্যে পড়তে হয়, পুরো সায়েন্স এবং অন্যান্য সাবজেক্ট ডিটেলসে পড়তে হয়, তাহলে যেতে হবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।